হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। বিহার শিক্ষক নিয়োগ 2024 যারা প্রিপারেশান করছো, অর্থাৎ তোমরা যারা বিপিএসসি টিআরই 4.0 এর জন্য প্রিপারেশান করছো, বিপিএসসি টিআরই 4.0 এর জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য ডেডিকেটলি এই ক্লাসটি। আমরা প্রত্যেক দিন সন্ধ্যা 6টার সময় এই ক্লাসটা করে থাকি। প্রতিদিন সন্ধ্যা 6টার সময় আমরা জিকে জিএস এর ওপর জিকে জিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করি। প্রতিদিন এক একটা সাবজেক্ট আমরা আলোচনা করি। তোমরা যারা রেগুলার ক্লাস দেখো তারা প্রত্যেকেই জানো যে জিকে জিএস এর মোট 5খানা সাবজেক্ট রয়েছে। তার মধ্যে অন্যতম সাবজেক্ট হচ্ছে এলিমেন্টারি ম্যাথ, যেটা প্রত্যেকের ক্ষেত্রেই একটা ভীতির কারণ। সেই এলিমেন্টারি ম্যাথ কোথা থেকে কোশ্চেন আসে, কি ধরনের কোশ্চেন আসে, তোমরা কিভাবে অতি সহজে সলিউশনটা করবে, সমস্তটা কিছু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। আজকের যে সেটটা আমরা আলোচনা করব সেটা 9 ডিসেম্বর 2023 সালে এসেছিল, অর্থাৎ টিআরই 2.0 এর একটা সেট। এটা সেট নম্বর 6, অর্থাৎ এর আগে আমরা 5খানা সেট আলোচনা করে দিয়েছি এলিমেন্টারি ম্যাথের ওপরে। এছাড়া অন্যান্য প্রিভিয়াস ইয়ার মিলিয়ে মোট এটা 19 নম্বর ক্লাস হতে চলেছে, অর্থাৎ 18টা প্রিভিয়াস ইয়ারের ক্লাস আমরা করিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত সেই ক্লাসগুলি দেখোনি তারা অতি শীঘ্রই আমার চ্যানেল ভিজিট করে চ্যানেলের প্লে লিস্টে চলে যাও। সেখানে বিপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস বলে একটা তোমরা প্লে লিস্ট পাবে। সেখানে সমস্ত ধরনের প্রিভিয়াস ইয়ার আলোচনা করা রয়েছে। তার সাথে কম্পালসারি বেঙ্গলি এবং ইংলিশ পেপারটাও আলোচনা করা রয়েছে। টোটাল 20টার ওপর ক্লাস তোমরা পেয়ে যাবে। সেই ক্লাসগুলি অবশ্যই তোমরা করে নাও বিপিএসসি টিআরই 4.0 যদি তোমার টার্গেট হয়ে থাকে। চলো আজকের সেটটা আমরা দেখে নিই কি ধরনের কোশ্চেন এসেছিল। প্রথমত দেখো, এখানে যে কোশ্চেনটা একটা বিশাল বড় কোশ্চেন, দেখে তোমরা অনেকেই ভয় পেয়ে যেতে পারো। তাই বলি, প্রথমত কোশ্চেন দেখে ঘাবড়ানোর কিছু নাই। কোশ্চেনটা ধীরে সুস্থে পড়বে এবং সেই অনুযায়ী অপশানগুলো দেখবে, তারপর তোমরা ক্যালকুলেশন করবে। দেখো এটা কত সহজ, আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি। এখানে কি বলা রয়েছে, ইন আ শপ দ্য কস্ট অফ 2 পেন্সিল অ্যান্ড 3 ইরেজার ইজ 9। অর্থাৎ এখানে 2টো পেন্সিল আর 3টে ইরেজারের মোট দাম দেওয়া রয়েছে 9 টাকা, এবং 4 পেন্সিল অ্যান্ড 6 ইরেজার যার দাম রয়েছে 18 টাকা। বলছে হোয়াট ইজ দ্য কস্ট অফ ইচ পেন্সিল অ্যান্ড ইচ ইরেজার। তাহলে বলতে যাওয়া হচ্ছে, তাহলে একটা পেন্সিল এবং একটা ইরেজারের দাম কত। তাহলে প্রথম পর্যায়ে দেওয়া রয়েছে, দেখো 2টো পেন্সিল এবং 3টে ইরেজার কেনা হয়েছে, তার দাম নিয়েছিল 9 টাকা। এবার দেখো তারপরের বার 4টে পেন্সিল কেনা হয়েছে এবং 6টা ইরেজার কেনা হয়েছে, তার দাম নিয়েছে 18 টাকা। আমাকে জানতে চাওয়া হয়েছে একটা পেন্সিল এবং একটা ইরেজার ওকে। এটা তোমরা সিম্পলি এই অপশান ধরে যদি কাজ করো তাহলে কিন্তু হয়ে যাবে। প্রথমত আমরা অপশান এর যে সিচুয়েশনটা দেওয়া রয়েছে সেই অনুযায়ী আমরা এই অপশানগুলো মেলাবো। যদি অপশানটা মিলে যায় তাহলে অপশান এ ঠিক হবে। দেখো এখানে বলা রয়েছে দ্য কস্ট অফ এ ইচ পেন্সিল ইজ 1 রুপি অ্যান্ড কস্ট অফ ইচ ইরেজার 2 রুপি। বলছে যে একটা পেন্সিলের দাম 1 টাকা। তাহলে তোমরা বলো, এখানে 2টো পেন্সিল রয়েছে, তাহলে 2টো পেন্সিল, একটা পেন্সিলের দাম 1 টাকা হলে 2টো পেন্সিলের দাম 2 × 1 মানে 2 টাকা। এবার 3টে ইরেজার কিনেছে, 3টে ইরেজার, একটা ইরেজার দাম এখানে বলছে 2 টাকা। তাহলে আমি 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2 টাকা। তাহলে টোটাল কত হচ্ছে, এখান থেকে আমরা পাচ্ছি 2 আর এখান থেকে আমরা পাচ্ছি 6। তাহলে 6 আর 2 8 হওয়ার কথা, কিন্তু এখানে বলা রয়েছে 9। তাহলে প্রথম অপশানটা কি মিলছে? মেলেনে। একই রকম ভাবে তোমরা 2 নম্বর অপশানটাতেও বসিয়ে দেখতে পারো। এর সাথে আমরা 2 গুণ করব আর এর সাথে আমরা 1 গুণ করব এবং এর সাথে আমরা 2 গুণ করব। তাহলে 6 2 12 আর 4 16। এখানে 16 হওয়ার কথা কিন্তু 18 রয়েছে, তার মানে প্রথম অপশানটা মিলছে না। তারপরে 2 নম্বর অপশানটাতে দেখো বলেছে দ্য কস্ট অফ ইচ পেন্সিল ইজ 2। একটা পেন্সিলের দাম বলা হয়েছে 2 টাকা অ্যান্ড দ্য কস্ট অফ ইচ ইরেজার 1 টাকা বলা রয়েছে, তার মানে একটা পেন্সিলের দাম 2 টাকা। তাহলে প্রথম পর্যায়ে সে কতগুলো পেন্সিল কিনেছিল? 2টো পেন্সিল কিনেছিল। তাহলে চলো আমরা এর পরের সিচুয়েশন, 2 নম্বর সিচুয়েশন দেখি। 2টো পেন্সিলের দাম কত? 2 টাকা করে হলে আমরা পাবো 4 টাকা। একই রকম ভাবে কটা ইরেজার কিনেছিল? 3টে ইরেজার,
ক টাকা করে দাম? 1 টাকা করে, 3 টাকা। তাহলে এটা 3 হচ্ছে, তাহলে 3 আর 4 কত? 7 টাকা। কিন্তু এখানে রয়েছে কত টাকা? 9 টাকা। তাহলে মিললো কি? মেলেনি। তার মানে 2 নম্বর অপশনটাও ভুল। 3 নম্বর অপশানে চলে যাও। দ্য কস্ট প্রাইস অফ এ পেন্সিল ইজ 3 টাকা। তার মানে একটা পেন্সিলের দাম 3 টাকা। তাহলে প্রথম পর্যায়ে কতগুলো পেন্সিল কিনেছিল? 2টো। তাহলে 2টো পেন্সিল 3 টাকা করে হলে টোটাল দাম হচ্ছে 6 টাকা। ওকে, একই রকম ভাবে দ্য কস্ট অফ ইচ ইরেজার, ইরেজারের দাম 2 টাকা বলেছে। তাহলে 3টে ইরেজার কিনেছিল, তাহলে 3টে ইরেজারের দাম 2 টাকা করে হলে 3 দুগুণে আমরা দেখতে পাচ্ছি 6 টাকা। তাহলে দেখো 6 আর 6, এখানে দেখো 6 টাকা বেরিয়েছে, আবার এখানেও 6 টাকা বেরিয়েছে। 6 6 12 হওয়ার কথা, কিন্তু এখানে 9। অপশন কি মিলছে? কোনোটাই মিলছে না, তাই এখানে নান অফ দ্য অ্যাবভ সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো 2 নম্বরের প্রশ্নটা। দ্য অ্যাভারেজ এজ অফ 4 সিস্টার ইজ 7 ইয়ার। if we add the age of mother and then the average age is increased by 6 year, the age of the mother. দেখো এক্ষেত্রে কি বলা রয়েছে? 4জন সিস্টারের আমাদের গড় এজ, অ্যাভারেজ এজ দেওয়া রয়েছে তোমার 7 বছর। এখানে যদি আমি 4জন সিস্টারের টোটাল এজ বার করি, অর্থাৎ মোট এজ, তাহলে আমাদের কি করতে হবে? 7 গুণিতক 4 মানে 28 বছর হবে। এবার বলা হয়েছে যখন মায়ের বয়স যোগ করা হচ্ছে, মাদারের বয়স যোগ করা হচ্ছে, তখন অ্যাভারেজ 6 বছর বেড়ে যাচ্ছে। তাহলে মাকে যোগ করলে কত হবে? 4জন বোন ছিল, মা 1জন, তাহলে 5 জন হলো। 5 জনের অ্যাভারেজ এজ কত? অ্যাভারেজ এজ যদি আমরা ধরি, অ্যাভারেজ এজ দেওয়া রয়েছে, আগে ছিল 7, এখন 6 বছর বেড়েছে। ভালো করে বোঝো, আগে 7 এখন 6, এখানে 6 বছর ইনক্রিজ হবে বলেছে, তাহলে টোটাল 13 বছর। তাহলে এদের মোট বয়স কত? এদের যদি টোটাল বয়স করি, এদের টোটাল বয়স কত হবে? তাহলে টোটাল এজ কত হবে বলো? টোটাল এজ হবে, আমরা যে সংখ্যাটা দিয়ে থাকি অর্থাৎ গড়কে সংখ্যা দিয়ে গুণ করলে আমরা মোট পাবো, তাহলে 5 13 65। ওকে, তাহলে ভালো করে বোঝো, মায়ের বয়স এবং 4 বোনের বয়স, টোটাল বয়স হচ্ছে 65, আর শুধুমাত্র 4 বোনের বয়স কত? 28 বছর। তাহলে 28 থেকে 65 হয়েছে কেন? না মায়ের বয়স যুক্ত করা রয়েছে বলে। তাহলে মায়ের বয়স কত? সিম্পলি তোমরা এই দুটোকে বিয়োগ করে দেবে, অর্থাৎ 65 থেকে যদি তোমরা 28কে মাইনাস করো তাহলে মায়ের বয়স পেয়ে যাবে। তাহলে 8 আর 7 15, হাতে থাকে 1 3 3 37। তাহলে মায়ের বয়স কত? 37। তাহলে অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। তাহলে আরো একবার বলে দিচ্ছি, দেখো এখানে 4জন সিস্টারের অ্যাভারেজ এজ দেওয়া ছিল 7 বছর, এবং 4জন সিস্টারেরাই আমরা টোটাল এজ করলাম, অর্থাৎ মোট এজ করলে আমরা কত পেলাম? 4 7 28 বছর। এবার যখন 4 জনের সাথে একজন যুক্ত হচ্ছে, 5 জন, অর্থাৎ তার মা যুক্ত হচ্ছে, তখন তাদের অ্যাভারেজ এজ 7 থেকে বেড়ে 13 হয়ে যাচ্ছে। তাহলে তাদের গড় বয়স 13 হলে তাদের মোট বয়স 65 বছর। এবার 65 থেকে তোমরা সিম্পলি 28 বিয়োগ করে দাও, 37 বছর। এটাই হচ্ছে তার মায়ের বয়স। নেক্সট দেখো, ভলিউম অফ দ্য রাইট প্রিজম উইথ অ্যান এরিয়া অফ বেস 121 অর্থাৎ 121 মিটার স্কোয়ার অ্যান্ড দ্য হাইট 23 মিটার। তাহলে এখানে ভলিউমটা জানতে চাইছে কিসের? রাইট প্রিজমের। রাইট প্রিজমের ভলিউমের সূত্র কি? রাইট প্রিজমের ভলিউমের সূত্র হচ্ছে বি ইন্টু এইচ। এবার বি ইন্টু এইচ কি? এইচ ফর হাইট, এইচ সমান হাইট। ওকে, যেটা আমাদের দেয়া রয়েছে, হাইট সমান কত দেয়া রয়েছে? 23। হাইট সমান আমাদের দেয়া রয়েছে 23। এবার বি ফর কি? বি ফর হচ্ছে এরিয়া অফ বেস। তাহলে দেখো এরিয়া অফ বেসেরও মান দেওয়া রয়েছে। এরিয়া অফ বেস কত দেওয়া রয়েছে? 121। তাহলে বি সমান আমরা পেয়েছি এখানে 121। তাহলে দেখো সিম্পলি আমাদের কি করতে হবে? বি ইন্টু এইচ, তার মানে এখানে 121 ইন্টু এই 23 গুণ করে দিলেই আমাদের টোটাল ভলিউম পেয়ে যাব। ভলিউম কার? রাইট প্রিজমের ভলিউম। তাহলে এটা গুণ করে দাও, গুণ করলে কত হচ্ছে দেখো। তাহলে এখানে 121কে তোমরা ভেঙে নাও, 121কে 11 ইন্টু 11 ইন্টু 23 যদি করি, প্রথমত এই দুটোর গুণ আমরা সহজেই করতে পারবো। কিরকম?
3 আর 3 2 5 আর 2 253 ইন্টু 11। এবার 253 ইন্টু 11 এটাকে কি করে গুণ করব? সিম্পলি 3 একে 3 পেলাম, 5 আর 3 8 পেলাম, 5 2 7 পেলাম আর 2 পেলাম। এটা আমরা শর্ট ট্রিকে করলাম। কিভাবে করলাম সেটা জানার জন্য আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো, কিভাবে তোমরা সহজে 11 দিয়ে গুণ করতে পারবে। আপাতত তোমরা এটা যারা জানো না তারা আপাতত 121কে 23 দিয়ে গুণ করে দেখো, 2783 পাবে। 2783 মিটার কিউব কোনটা? অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। তাহলে তোমরা এই সূত্রটা ভালো করে নোট ডাউন করে রাখো। রাইট প্রিজমের ভলিউমের সূত্র হচ্ছে বি ইন্টু এইচ, বি ফর এরিয়া অফ বেস এবং এইচ ফর হাইট। তাহলে হাইটকে আমরা যদি ভূমির ক্ষেত্রফল দিয়ে গুণ করি তাহলেই আমরা পাবো তার ভলিউম। নেক্সট 4 নম্বরেরটা দেখো, এটা একদম সহজ প্রশ্ন দিয়েছিল। হাউ মেনি প্রাইম নাম্বার আর দেয়ার বিটুইন 1 and 50? 1 এবং 50-এর মধ্যে, মানে 1 এবং 50-এর মধ্যে কতগুলো প্রাইম নাম্বার রয়েছে? আমরা প্রত্যেকে জানি 1 থেকে 50 পর্যন্ত মোট 15টি প্রাইম নাম্বার রয়েছে, আর 51 থেকে 100 পর্যন্ত 10টা প্রাইম নাম্বার রয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি 1 থেকে 100 পর্যন্ত টোটাল 15 প্লাস 10 সমান 25টা প্রাইম নাম্বার রয়েছে। আমাদের জানতে চাওয়া হয়েছে 1 থেকে 50 পর্যন্ত। 1 থেকে 50 পর্যন্ত প্রাইম নাম্বারের সংখ্যা কত? 15। তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আর যদি তোমাদের জানতে চাওয়া হয় 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বারের সংখ্যা কত, তখন 15 ইন্টু 10 15 প্লাস 10 অর্থাৎ 25টা। আর যদি 51 থেকে 100 পর্যন্ত জানতে চাওয়া হয় তখন শুধু 10টা। ওকে, নেক্সট দেখো 5 নম্বর অঙ্কটা দেখো। এখানে একটা রুটের অঙ্ক দেওয়া রয়েছে, সিম্পলি রুট করতে হবে। এই রুটটা করলে আমরা কোনটা পাবো? সিম্পলি তোমরা দশমিকগুলো গুনে নেবে, ঠিক আছে? দশমিকগুলো গুনে নিলে তোমরা দেখবে নিচের হরের দশমিক আর লবের দশমিক সেম রয়েছে, তাই আমরা দশমিক ইজিলি সমানভাবে তুলে দিতে পারবো এবং শূন্যগুলো বাদ দিতে পারবো। বাদ দিলে আমাদের দেখো পড়ে থাকে 1225 পড়ে থাকে। সিম্পলি আমাদের ওপরে পড়ে থাকবে 1225 আর নিচে পড়ে থাকবে 5329। তাহলে এইটা রুট করব। 1225-এর রুট কি? 1225-এর রুট 35 হলো। আর নিচের রুটটা কত? 73 কি করে হচ্ছে একবার চেক করে নাও। 5329, ঠিক আছে? 5329 সিম্পলি আমরা কি করে করব দেখে নাও। 7 দিয়ে 7 7 49, তাহলে হাতে থাকে কত? 4 2 42, 7-এর ডবল এখানে বসবে 14, তাহলে নেমে যায় 29। তাহলে এখানে কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 3 দিয়ে গেলে দেখো 73 হচ্ছে, 429 মানে 73। তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, এটাও একটা রুটের অঙ্ক এবং এটাতে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। এখানে সিম্পলি যে সংখ্যাটা দেওয়া রয়েছে 3125, এটাকে কত করতে বলেছে? 5 রুট। 5 রুট করার জন্য তোমরা আগে এটা ভেঙে নাও। আর বাকি যে সংখ্যাগুলো রয়েছে তোমার x টু দি পাওয়ার 10, y টু দি পাওয়ার 5 আর z টু দি পাওয়ার 10, যখন এরকম কোন সংখ্যার পাওয়ার দিয়ে তারা রুট করতে দেয়, যত রুট করতে দেবে, 2 এর রুট করতে দিলে তাহলে 2 দিয়ে ভাগ করব। এখানে 5 রুট করতে দিয়েছে তাহলে সবগুলোকে আমরা 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে আমরা দেখো এখানে 10কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি? 2। তাহলে x এর মান 2। একে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে শুধু 1 পাবো, মানে y। আর একেও যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো দেখো 2, 5 দুগুণে 10। তাহলে এইটা হবে 5 রুটের মান। এবার এইটার 5 রুট কত এটা তোমরা ক্যালকুলেশন করে নাও একবার। 5 দিয়ে যাবে, 5 6 30, 5 2 10, 5 5 25। সিম্পলি এটাকে করো 5 1 5, 5 2 10, 5 5 25। এটাকে 5 দিয়ে করো, 5 25 125, আবার 5 দিয়ে 5 5 25। সিম্পলি দেখো 1 2 3 4 5। এবার যখন তোমরা 5 রুট করবে তখন এখানে বেরিয়েছে আমাদের 5 এর 5। ওকে,
5 রুট করে নিলে আমরা 5 এর 5 পাচ্ছি, তাহলে যেটা বেস সংখ্যা সেটাই অ্যান্সার হবে, মানে 5 অ্যান্সার হবে 5 রুট। বা আরো ভালোভাবে বলতে গেলে এখানে দেখো 5টা সংখ্যা রয়েছে, 5 রুট বার কত দিচ্ছে, 5টার মধ্যে থেকে একটা বেরোবে, তাহলে 5টার মধ্যে থেকে একটা বেরোলে কত বেরোবে, 5, তাহলে 5 এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার, 5 এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার, কোনটার অ্যান্সার, অপশন এ। নেক্সট দেখো এই অঙ্কটা দেখো 7 নম্বর অঙ্কটা, এখানে বলা রয়েছে 3tan ইজ ইকুয়াল টু 4, 3tan থিটা ইজ ইকুয়াল টু 4, তাহলে আমরা tan থিটা সমান লিখতে পারি কত, tan থিটা সমান লিখতে পারি 4/3। ওকে, এবার tan থিটা সমান কি, tan থিটা সমান আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের এই লম্ব অর্থাৎ লেন্থ, তারপরে হাইট, এটা হাইট, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইপোটেনাস, তাহলে এখানে হাইট আর বেস, হাইট বাই বেস সমানই হচ্ছে tan। আমরা যদি হাইপোটেনাসটা বার করে নিই মানে অতিভুজ, তাহলে এখানে এক্ষেত্রে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, আর এটা অতিভুজ হাইপোটেনাস, তাহলে এখানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি সমান 4/3, তাহলে এল সমান 4, বি সমান 3, তাহলে এইচ সমান কত, এই এইচ সমান অতিভুজের সূত্র হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি 4 4 16 আর 3 3 16 আর 3 3 কত 9, তার মানে আমরা দেখতে পেলাম √25, তার মানে এর মান কত 25। তোমরা সহজে ট্রিপলিটের সূত্র ধরে করতে পারতে, এর এইচ এর মান 5, এইচ এর মান কত 5, তাহলে tan এর আমরা লম্ব পেয়ে গেলাম, ভূমি পেয়ে গেলাম, লম্বর মান 4, ভূমির মান 3 আর অতিভুজের মান 5। এবার আমাদের এখানে যে মানটা বার করতে বলছে সেটা সিম্পলি আমরা বসিয়ে দিলেই ক্যালকুলেশনটা করতে পারবো ইজিলি। তাহলে এখানে দেখো এখানে রয়েছে 3 sin 2 cos, তাহলে দেখো এটা টুকে নিচ্ছি 3 sin থিটা প্লাস 2 cos থিটা বাই 3 sin থিটা মাইনাস 2 cos থিটা, 3 sin থিটা, 3 sin থিটা মাইনাস 2 cos থিটা। এবার এখানে তার আগে জানতে হবে এই সাইন সমান কি, দেখো এখানে সবার প্রথম এই সাইন মানটা জানতে হবে, সাইন থিটার মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, অতিভুজ মানে হাইপোটেনাস। তাহলে এখানে এল এর মান কত বলতো, এল এর মান বলেছে 4, তাহলে আমরা এখানে 4 বসাবো, আর হাইপোটেনাস মানে 5, তাহলে সাইনের মান পেলাম 4/5। একই রকম ভাবে কস এর মান বার করে নেবো, কস সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে 3, তাহলে 3/5, তাহলে আমরা এই 4/5 আর 3/5 এর ক্যালকুলেশন যদি এখানে বসিয়ে করে নিই তাহলে আমরা এর অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে সাইনের মান 4/5, সাইনের মান পেলাম 4/5, তাহলে দেখো এখানে আমরা ক্যালকুলেশন করব 3 × 4/5 মাইনাস প্লাস 2 × 3/5, এইটার ক্যালকুলেশন আমরা উপরে করব, নিচে সেম ভাবে 3 × 4/5 এবার মাইনাস 2 × 3/5, এর ক্যালকুলেশনটা তোমরা করো তাহলেই অ্যান্সার হয়ে যাবে। দেখো এর ক্যালকুলেশনটা করলে আমরা কি পাবো, এখানে যদি ক্যালকুলেশন করো 3 4 12/5, 12/5 প্লাস এখানে 3 দুগুণে, এখানে 3 দুগুণে 6, 6/5, সিম্পলি তোমরা এখানে করো 4 3 12/5 মাইনাস 6/5, তাহলে দেখো তো হরগুলো সমান রয়েছে, তাহলে সিম্পলি অপারেটরগুলো আমরা যোগ করে দিতে পারি, 12 12 আর 6 কত হয় 18, 18 আর বাই 5, এটা সিম্পলি এর নিচে কত হবে, দেখো এটা থেকে এটা বিয়োগ হবে, এটা কত হয়েছিল 6 হয়েছিল, তাহলে এখানে 12 থেকে 6 বাদ দিলে 6/5, তাহলে দেখো 5 5 কেটে গেল, 6 দিয়ে কাটবো, 6 3 18, 6 3 18, তাহলে অ্যান্সার কত হলো 3,
অ্যান্সার হলো 3। অপশান কি রয়েছে? অপশান কিছুই নাই, তাহলে ওখানে মিলছে না, তাহলে নান অফ দ্য অ্যাবভ হয়ে যাবে। নেক্সট দেখো, এবং আজকের সেটা শেষ প্রশ্ন, এ সলিড পিস অফ আয়রন ইন ফর্ম অফ কিউবিট। একটা আয়তঘন রয়েছে, লোহার একটা আয়তঘন রয়েছে, কিউবয়েড কথার অর্থ হচ্ছে আয়তঘন। এরকম একটা আয়তঘন রয়েছে যার লম্বা, চওড়া এবং উচ্চতা তিনটে দেয়া রয়েছে, অর্থাৎ তার আয়তন দেয়া রয়েছে, এবং সেটাকে আমরা মোল্ড করে অর্থাৎ গলিয়ে সেটাকে সলিড স্ফিয়ারে বানাবো, তাহলে রেডিয়াস অফ এ স্ফিয়ার। এবার যখন একটা জিনিস থেকে গলিয়ে আর একটা জিনিস তৈরি করা হবে, তখন জানবে এর এরিয়া আর এর এরিয়া A1 আর A2 এই দুটো কি হয়? সবসময় সমান হবে। তাহলে আমাদের স্ফিয়ারের ব্যাসার্ধ আমরা জানি, ব্যাসার্ধটা আমরা আর ধরবো। এবার এর আয়তন কত? স্ফিয়ারের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। এইটা হচ্ছে তোমার স্ফিয়ারের সূত্র। এই স্ফিয়ারের সূত্র অর্থাৎ এর আয়তন সমানই হবে এটা 49 ইন্টু 33 ইন্টু তোমাদের 24। এটা ক্যালকুলেশন যদি তোমরা করো তাহলেই এর অ্যান্সার আমরা পেয়ে যাব। দেখো কিভাবে করব। এখানে দেখো প্রথমত আমরা যেটা কাটতে পারি, 11 2 22, 11 3 33। একই রকম ভাবে 4 6 24। ওকে, আবার 2 দিয়ে কাটলাম, 2 3 6 হলো। আর কিছু আপাতত নেই, তাহলে এই দুটোকে 3 আর 7টা এদিকে ভাগ রয়েছে, এদিকে পাঠালে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে আর কিউব সমান আমরা কি পেলাম? দেখো 49, এই 49টাকে আমরা একবারে ভেঙে নিচ্ছি, 7 ইন্টু 7 করলাম, বাকি রয়েছে এখানে দুটো 3 রয়েছে, তাহলে 3 ইন্টু 3 করলাম, এখানে দেখো একটা 3 আসছে, তাহলে 3 হবে, আর এখানে একটা 7 আসছে, তাহলে এখানে 7 হবে। তাহলে আমি বলেছিলাম যখন এখানে দেখো কত হবে? কিউব রুট হবে। কিউব রুট মানে আর সমান 3টের মধ্যে থেকে একটা বেরোবে, 3টের মধ্যে থেকে একটা বেরোলে দেখো এখানে 7 কটা রয়েছে 3টে, তাহলে একটা বেরোবে, আর 3 কটা রয়েছে 3টে, তাহলে একটা বেরোবে, তাহলে 3 7 21। তাহলে এর ব্যাসার্ধ কত হলো? এর ব্যাসার্ধ হলো 21। তাহলে অপশন সি হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার। তা এই ছিল আজকের পুরো সেটটার কোশ্চেন, সবটা আলোচনা করে দিলাম। কোনো অংশ যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, নেক্সট ক্লাসে আমরা আবার সেটাকে বুঝিয়ে দেব। বলে রাখি, আমাদের বিপিএসসির জন্য জিকে জিএস এর একটা কমপ্লিট ক্র্যাশ কোর্স চালু হয়ে রয়েছে, যাতে তোমরা এনরোল করতে পারো। সেখানে চ্যাপ্টার ওয়াইজ একদম বেসিক থেকে অ্যাডভান্স ম্যাথগুলোকে পুরো শিখিয়ে দেওয়া হচ্ছে, তার সাথে সমস্ত জিএস এর যে সাবজেক্টগুলো রয়েছে সেইগুলো পুরো চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের মাধ্যমে এবং মক টেস্টের মাধ্যমে তোমরা করতে পারবে বা প্র্যাকটিস করতে পারবে। তার জন্য তোমরা এতে অ্যাডমিশনের জন্য তোমরা 9635950352 এই নাম্বারে তোমরা কল করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপ করে নিয়ে নিতে পারো। তাহলে তোমরা অ্যাডমিশনের প্রসেসটা এবং অ্যাডমিশন ফিসটা পুরোটাই জেনে যাবে। থ্যাংক ইউ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।